হ্যালো এভরিওয়ান, পলিটি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজের আজকে 11 নম্বর ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য। এর আগে আমাদের চ্যানেলে পলিটি থেকে 10টা ক্লাস করানো হয়েছে। তোমরা যারা দেখোনি প্লেলিস্ট অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকের টপিক হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য সমূহ। কত নম্বর পার্ট? 4A। আর্টিকেল কত নম্বর? 51A। এর আগে 4টে পার্ট একটু মনে করার চেষ্টা করো। পার্ট 1 কি ছিল? স্টেট এবং ইউটি সম্পর্কে। পার্ট 2 সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব নিয়ে। পার্ট 3 হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। আর গত ক্লাসে কি দেখেছিলাম? পার্ট 4 ডিপিএসপি। আর আজকের ক্লাসে কি দেখলে? ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর পার্টে আছে? 4A, আর্টিকেল 51A। যদি গত ক্লাসগুলো ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে শেষে এ বি সি এই ধরনের থাকা মানে এগুলো পরবর্তীকালে ভারতীয় সংবিধানে অ্যাড হয়েছে। সংবিধান লাগু কোন সালে হয়? 1950 সাল। আর এর ঠিক 26 বছর পর 1976 সালে এই ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্যগুলো ভারতীয় সংবিধানে অ্যাড হয়। অর্থাৎ এই যে 4A, তার আন্ডারে 51A আর্টিকেল দেখতে পাচ্ছ, এটা 1976 সালে আমাদের সংবিধানে অ্যাড হয়েছে। প্রথমে অর্থাৎ 1976 সালে টোটাল 10টা মৌলিক কর্তব্য অ্যাড হয়েছিল। তারপর 2002 সালে আরও একটা মৌলিক কর্তব্য অ্যাড হয়। কত বললাম? 2002 সাল। এবার প্রশ্ন আসবে, কোন দেশ থেকে আমাদের সংবিধান এই ফান্ডামেন্টাল ডিউটিসের ধারণাটা নিয়েছে? তার উত্তর হচ্ছে রাশিয়া। দেখো, এই ফান্ডামেন্টাল ডিউটিটা কি জিনিস দেখেই বুঝতে পারছো, কিছু মৌলিক কর্তব্য। যে কর্তব্যগুলো কে করতে বলছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের সংবিধান। কাদের বলছে? আমাদের, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল ইন্ডিয়ানকে বলা হচ্ছে যে তোমাদের জন্য কিছু মৌলিক কর্তব্য মেনে চলতে হবে। ডিপিএসপিটা কি ছিল? গত ক্লাসে বলেছিলাম, মনে করে দেখো। ভারতীয় সংবিধান প্রতিটা স্টেটকে কিছু নির্দেশ দিচ্ছে। ফান্ডামেন্টাল রাইটটা কি ছিল? মৌলিক অধিকার। ভারতীয় সংবিধান আমাদের প্রত্যেক ভারতীয়কে কিছু মৌলিক অধিকার দিচ্ছে, যে অধিকার লঙ্ঘন হলে আমরা এসসি অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারবো। পলিটির ভাষায় সেটাকে কি বলে? জাস্টিসিয়েবল। আর গত ক্লাসে কি দেখেছিলে? ডিপিএসপি হলো নন জাস্টিসিয়েবল। আর মনে রাখবে, ডিপিএসপির মতো ফান্ডামেন্টাল ডিউটিগুলো নন জাস্টিসিয়েবল। অর্থাৎ কোনো কারণে যদি তোমার কোনো ফান্ডামেন্টাল ডিউটি লঙ্ঘন হয়ে যায়, তুমি কিন্তু ডাইরেক্ট সেটার এগেনস্টে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারবে না। যদি একান্তই কিছু অ্যাকশন নিতে হয়, তুমি ডাইরেক্ট পারবে না। পার্লামেন্ট বা সংসদ যদি মনে করে কোনো মৌলিক কর্তব্যের এগেনস্টে কিন্তু আইন বা অ্যাক্ট আনতে পারে। সেটা পরে আসছি, এতক্ষণ কি কি পড়লে আর একবার দেখে নাও। মৌলিক কর্তব্য পার্ট কত নম্বর? 4A, আর্টিকেল 51A। এ মানে সংবিধান লাগু হওয়ার অনেক পরে অ্যাড হয়েছে। এটা কত সাল বললাম? 1976। 76 সালে কতগুলো কর্তব্য অ্যাড হয়েছিল? 10টা। পর আরেকটা অ্যাড হয়েছে কত সাল? 2002 সাল। কোন দেশ থেকে এই ধারণা নেওয়া হয়? রাশিয়া। আর ফান্ডামেন্টাল ডিউটি সেটা হচ্ছে নন জাস্টিসিয়েবল। এরপর এনাকে দেখো, এনার নাম হচ্ছে সর্দার শরণ সিং। এই কমিটিটা তোমাদের নোট করে রাখতে হবে, সর্দার শরণ সিং কমিটি। কেন? কারণ এই কমিটির রিকমেন্ডেশনেই আমাদের সংবিধানে মৌলিক কর্তব্যগুলো অ্যাড করা হয়। সর্দার শরণ সিং সেই সময়কার ডিফেন্স মিনিস্টার ছিলেন। প্রশ্ন আসতে পারে যে এই কমিটি টোটাল কতগুলো মৌলিক কর্তব্যের কথা বলেছিল? তো সেটা হবে 8টা। এগুলোর সঙ্গে কিছু প্লাস মাইনাস করে টোটাল 10টা মৌলিক কর্তব্য 1976 সালে অ্যাড করা হয়। আর 2002 সালে আরও একটা মৌলিক কর্তব্য অ্যাড করা হয়। আশা করছি এগুলো নোট করে নিয়েছ। এরপর বিগত বছরের কিছু প্রশ্ন দেখা যাক। প্রথম প্রশ্ন কি বলছে?
ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো ড্যাশ থেকে গৃহীত হয়েছিল। তাহলে কোন দেশের কনস্টিটিউশন থেকে অ্যাডপ্ট করা হয়েছিল? আমি কি বললাম? রাশিয়া, কিন্তু এখানে রাশিয়া নেই। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ, ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, যাকে আমরা স্কুলের ইতিহাসে সোভিয়েত ইউনিয়ন নামে জেনেছিলাম। এখানে মনে রাখবে যে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন 1991 সালের পর থেকে ডিসলভড হয়ে যায়, অর্থাৎ ভেঙে যায়। অনেকগুলো দেশ নিয়ে এই ইউনিয়নটা ছিল, যার মধ্যে রাশিয়াটা আলাদা হয়ে যায়। আর বাকি দেশগুলো যেমন ইউক্রেন, তারপর বেলারুস, এস্টোনিয়া, এইরকম 14টা আলাদা দেশ, তারাও কিন্তু সেপারেট হয়ে গিয়েছিল। স্ট্যাটিক জিকে হিসাবে এই সালটা তোমরা মনে রেখো। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর। সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক দায়িত্বের কথা বলা হয়েছে? Which article of the Constitution deals with fundamental duties? এর আগের ক্লাসে কি দেখেছিলে? ডিপিএসপি আর্টিকেল ছিল 36 থেকে 51 পর্যন্ত। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিটা মনে রাখবে 51A, আর পার্ট কত? 4A। ডিপিএসপি 4 নম্বর পার্ট ছিল, আর ডিপিএসপির পরে হচ্ছে মৌলিক কর্তব্য 4A, আর্টিকেল 51A। মৌলিক কর্তব্যগুলো ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে ড্যাশ সংশোধনের মাধ্যমে। কোন অ্যামেন্ডমেন্টে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো অ্যাড করা হয়? সালটা কত বলেছিলাম? 1976। আর অ্যামেন্ডমেন্টটা হচ্ছে অপশন বি, 42তম। এই সংশোধনীটা সংবিধানের ইতিহাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এত পরিমাণ অ্যামেন্ড করা হয়েছে, নতুন আর্টিকেল অ্যাড করা হয়েছে, এটাকে নিজেকেই কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়। তাহলে এই আর্টিকেলটা তোমরা মনে রাখবে। 42তম অ্যামেন্ডমেন্ট কত সাল? 1976। ভারতীয় সংবিধানের পার্ট 4A-তে বিদ্যমান মৌলিক কর্তব্যের মোট সংখ্যা কত? What is the total number of fundamental duties present in Part 4A of the Indian Constitution? টোটাল কতগুলো ডিউটি আছে? 11টা। প্রথমে কতগুলো ছিল? 10টা 1976 সালে, তারপর 2002 সালে একটা অ্যাড হয়। পরের প্রশ্ন দেখো, 83তম সংশোধনী আইন 2002 দ্বারা ভারতীয় সংবিধানে আরো কতগুলো মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? কি হবে? অপশন সি, একটা। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন কমিটির সুপারিশ অনুসারে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো যুক্ত করা হয়েছিল? কি বলেছিলাম? অপশন বি দেখো, সর্দার শরণ সিং কমিটি। আরেকটা কমিটির নাম তোমরা মনে রাখো, সেটা হচ্ছে ভার্মা কমিটি। 1999 সালে ফান্ডামেন্টাল ডিউটি অবজারভেশনের জন্য এই কমিটি নিয়োগ করা হয়। তাহলে যদি তোমরা প্রশ্নে দেখো ভার্মা কমিটি কোন ক্ষেত্রে নিয়োগ করা হয়েছিল বা কিসের জন্য, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি অবজারভেশন। শরণ সিং কমিটি টোটাল কতগুলো কর্তব্যের কথা রিকমেন্ড করেছিল? 8টা। এরপর দেখো ফান্ডামেন্টাল ডিউটিগুলো ABCD করে কে পর্যন্ত টোটাল 11খানা সংবিধানে মেনশন করা আছে। জেনারেলি এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় না, আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা স্ক্রিনশট করে দেখে নিও। যেমন ABCD 1 2 3 4 এগুলো একটু ইম্পর্টেন্ট। যেমন 1 নম্বর কি বলছে? সংবিধানকে মান্য করতে হবে। সংবিধানের আদর্শ, আইডিয়ালস, ইনস্টিটিউশন, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম অর্থাৎ জাতীয় সঙ্গীত, এগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। তারপর বি দেখো, যেসব মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে ইন্সপায়ার করেছিল, সেগুলোকে কিন্তু অনুসরণ করতে হবে। 3 নম্বরটা দেখো, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতিকে সমর্থন এবং সংরক্ষণ করতে হবে। ইংলিশ টার্মগুলো দেখে নাও, সভারনিটি, ইউনিটি এবং ইন্টিগ্রিটি। এগুলো কি পড়ছো? ফান্ডামেন্টাল ডিউটি। কাদের জন্য? প্রত্যেক ভারতীয়র জন্য। কে বলছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধান আমাদেরকে এই কর্তব্য পালন করার কথা বলছে। মনে রাখবে ফরেনারদের জন্য এগুলো অ্যাপ্লাই হয় না।
শুধুমাত্র ইন্ডিয়ান বা ভারতীয়দের জন্য। 4 নম্বরটা দেখো, দেশ রক্ষা এবং জাতীয় সেবা কার্যে যদি ডাকা হয় তাহলে তোমাকে কিন্তু সাড়া দিতে হবে। 5 নম্বরটা দেখো, ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত এইসব বিভেদ ভুলে ভারতবাসীদের মধ্যে ঐক্যতা বজায় রাখতে হবে এবং ভ্রাতৃত্ববোধকে সম্প্রসারিত করতে হবে। তারপর কি বলছে, নারী জাতির মানহানি হয় এরকম সকল প্রথাকে পরিহার করতে হবে। তাহলে এখানে 5টা হলো। 6 নম্বর দেখো, বিভিন্ন হেরিটেজ অর্থাৎ ঐতিহ্যকে ভ্যালু দিতে হবে এবং সেটাকে সংরক্ষণ করতে হবে। 7 নম্বর, দেশের পরিবেশ যেমন বন, হ্রদ, নদী এবং বন্যপ্রাণী এগুলোকে প্রোটেক্ট করতে হবে। 8 নম্বর দেখো, সায়েন্টিফিক টেম্পারমেন্ট উন্নতি করতে হবে, অর্থাৎ বিভিন্ন অন্ধভক্তি, কুসংস্কার এগুলো থেকে দূরে সরিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আনতে হবে। 9 নম্বর কি বলছে, পাবলিক প্রপার্টি এগুলোকে সংরক্ষণ করতে হবে আর ভায়োলেন্স থেকে দূরে থাকতে হবে। আর 10 নম্বর কি বলছে দেখো, প্রত্যেক ভারতীয়কে নিজের এক্সেলেন্সের জন্য কাজ করতে হবে, যাতে কি হয় আমাদের ভারতবর্ষ ভালো জায়গায় পৌঁছতে পারে, অর্থাৎ তোমার ভালোতে দেশের ভালো। তাহলে 10টা মৌলিক কর্তব্য শেষ হলো। আর একটা কি পড়ে থাকছে 11 নম্বর, যেটা কত সালে অ্যাড হয়, 2002 সালে। কত নম্বর, 86 নম্বর। এখানে কি বলছে, প্রত্যেক পেরেন্টস বা গার্জেনদের উচিত তাদের বাচ্চাদের 6 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদের শিক্ষার উপযুক্ত ব্যবস্থা করা। এই 86তম অ্যামেন্ডমেন্টটাও তোমরা মনে রাখো। এই অ্যামেন্ডমেন্টে একটা ফান্ডামেন্টাল রাইট অ্যাড হয়, কোনটা একটু মনে করে দেখো, 21A। 21এটা কি ছিল, রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার 6 থেকে 14 বছর বাচ্চাদের। তাহলে আরো একবার ফাইনাল রিভিশন দিয়ে নাও। কোন কমিটির সুপারিশ ছিল, সর্দার শরণ সিং। 1976 সালে 42তম সংশোধনীতে ফান্ডামেন্টাল ডিউটিগুলো অ্যাড হয়, পার্ট 4A, আর্টিকেল 51A। ফান্ডামেন্টাল ডিউটিগুলো হলো নন জাস্টিসিয়েবল, কিন্তু পার্লামেন্ট যদি মনে করে কোনো ডিউটির এগেনস্টে একটা অ্যাক্ট বা আইন তৈরি করতে পারে। যেমন দেখো, প্রথম ফান্ডামেন্টাল ডিউটিটা কি ছিল, জাতীয় পতাকার প্রতি সম্মান। এবার মনে করো কোনো ভারতীয় জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেললো, অপমান করলো, তাহলে হিসাব কি বলছে, তার এগেনস্টে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, কারণ ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে নন জাস্টিসিয়েবল। কিন্তু এমনটা নয়, কারণ 1971 সালে ন্যাশনাল অনার অ্যাক্ট পাস হয়। কে পাস করে, পার্লামেন্ট। সেখানে কি বলা হয়, জাতীয় পতাকার অপমান করলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তাহলে সাধারণ ক্ষেত্রে ফান্ডামেন্টাল ডিউটিগুলো হলো নন জাস্টিসিয়েবল, কিন্তু এইগুলো এনফোর্সেবল বাই ল। এটা তোমরা লিখে নাও, মানে আইন দ্বারা এনফোর্স করা যায়। মৌলিক কর্তব্যগুলো হলো কেবলমাত্র ভারতীয়দের জন্য। প্রথমে টোটাল কথা ছিল 10টা, 2002 সালে 80 নয়, এটা 86 হবে। 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আরও একটি যুক্ত হয়। এরপর এই প্রশ্নটা দেখো, এটা তোমাদের নিজেদের কাজ। ক্লাসটা যদি ঠিকমতো কনসেন্ট্রেট করে থাকো, দেখা মাত্র এর উত্তর করতে পারবে। এর পরের ক্লাসে প্রেসিডেন্ট এবং গভর্নর নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।